মোহনবাগানকে হারানোর মজাটা বেশি ছিল না মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলকে হারানোর মজাটা বেশি ছিল? আমি যখন ইস্টবেঙ্গলের ৭৭ সালে গোল করেছিলাম তখন একটা ছড়া বেরিয়েছিল, হাবিব নাচে উলরা নাচে পিকে বাজায় ঢোল, দেখবি যদি আয় রে তোরা মিহির বোসের গোল। হঠাৎ জীবন পল্টু গিয়ে হাজির, জীবনদা পল্টুদা সঙ্গে একটা মশারের গাড়ি এসে জীবনদা একদম আমার মায়ের পায়ে ড্রাইভ দিয়ে দিল। ফুটবল যদি খেলতে হয় ইস্টবেঙ্গলের কেউ যদি না খেলে সে বিরাট মিস করবে। শিপ সেজে মাঠে এসেছিলো, মানে বাঘের চাল পরা একটা অজগর সাপ আমার গলায় জড়িয়ে দিল। আমি ঠান্ডা লাগছে, আমি ভয়ে মরে যাচ্ছি। মানে বাবলু ভট্টাচার্যের কাঁধে মিহির বোস। আর মোহনবাগান ক্লাবে আসার পরে ওই একই কান্না, সবাই কাঁদছে, মানে আনন্দে সবাই কাঁদছে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের আরও একবার স্বাগত। শুরু হয়ে গেছে কলকাতা লিগ, আর এসএসসিএনে আমরা প্রতি কটা ম্যাচ লাইভ সম্প্রসারণ করছি, এক্সক্লুসিভ। আর এই ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার ইন্ট্রোডাকশানটা আমি একটু এভাবে দিই। আমরা তখন ছোট, রেডিওতে খেলা শুনি। ৮২ সাল, সেই সময়ের অন্যতম বড় টুর্নামেন্ট নেহরু গোল্ড কাপ। চীনের থেকে ফুটবল দল এসছে ভারতের সঙ্গে খেলা। উড়ন্ত পাখির মতো ফ্লাইং হেডে একটা গোল হয়েছিল। পরের দিন বড় বড় করে পেপারে সেই ছবিও বেরিয়েছিল। গোলটা করেছিলেন মিহির বোস। মিহির বোস আজকে আমার সঙ্গে। মিহিরদার নাম পড়লে মনে পড়লেই সেই ছবিটা এখনও ভাসে। মিহিরদা, সেই গোল করার অভিজ্ঞতাটা কার পাস ছিল, কোথা থেকে গোল করলে একটু খুলে? এটা প্রথম নেহরু কাপ ছিল, তো আমরা তখন একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ছিল কলকাতা ফুটবল বা ভারতবর্ষের ফুটবলে। সেটা হচ্ছে দেখুন, যখনই কোনো ভারতীয় টিম হতো তখন দেখা যেত ৮ থেকে ১০টা বাঙালি ছেলে, বাদ বাকি ১-২টো প্লেয়ার বাইরের প্লেয়ার খেলতো। তো আমরা ওই প্রথম নেহরু কাপে আমরা প্রায় ৯ জন বাইরের প্লেয়ার ছিলাম, মানে বাঙালি ছিলাম, 2 জন খালি বাইরের ছিল। তো এটা প্রথম ইনঅগুরেশন ম্যাচ, ইডেন গার্ডেনে প্রায় ১ লক্ষ দর্শক। অত্যন্ত মানে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছিল। চায়না প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায়। সেই গোল ইন্দিরা গান্ধী ম্যাচটা উদ্বোধন করেছিলেন, এবং ওই ম্যাচটা চলাকালীন হাফ টাইমেই খুব সম্ভবত ইন্দিরা গান্ধী উঠে চলে যান। তারপরে সেকেন্ড হাফে খেলা শুরু হতেই মিনিট 10-এর মধ্যেই মানস ভট্টাচার্য রাইট উইঙ্গার দিয়ে একটা বল নিয়ে দৌড়াচ্ছে। আমার যেন কেমন একটা ইনটিউশন হলো যে এই বলটা হয়তো গোল হলেও হতে পারে। আমি মাঝমাঠ থেকে এমন একটা দৌড় মারলাম ডায়াগোনাল, আর মানুষেরও সেন্টার ঠিক আমার মাথায় এসে পড়লো। ফ্লাইং হেড আমি করলাম, বলটা কার্ভ করে, মানে চায়নার গোলকিপারের কোনো স্কোপই হয়নি গোলটা সেভ করার। অসাধারণ গোল, মানে বিকট আওয়াজ গ্যালারিতে, ওই রকম চিৎকার, মানে ইডেন গার্ডেনে ১ লক্ষ লোক চিৎকার করছে, মানে ভাবলে এখনও গায়ে। বক্সের মাথা থেকে, মাথা থেকে ৬ গজের ঠিক মাথা থেকে, বক্সের মাথা না, ঠিক ৬ গজের মাথা থেকে। এবং ওই গোলটা হওয়ার পরে ইন্দিরা গান্ধী তখন আমাদের রেসকোর্সে চলে এসেছেন হেলিকপ্টারে উঠবেন বলে। উনি ওখান থেকে ভারতীয় দলকে কংগ্রাচুলেশন জানালো, এবং ওই ১ লক্ষ লোকের হাততালি মানে আমাদের আরও বেশি ইন্সপিরেশন দিয়েছিল। অসাধারণ ম্যাচ খেলেছিল ভাস্কর গাঙ্গুলি, ২-৩টে ভালো সেভ করেছিলেন, এবং আমরাও অনেক সুযোগ পেয়েছিলাম। এনিওয়ে ম্যাচটা ১-১ ড্র গিয়েছিল। এবং সেই সময়ের ভারতীয় দল যে ফুটবল খেলতো আর আজকের আমরা ইন্ডিয়া টিমের যে খেলা দেখি, আমি মেলাতে পারি না যে বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলটা আজকে কোন জায়গায় চলে গেছে। তো ওই 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 যে মুহূর্ত, আমি ওইটা আরেকবার বুঝতে চাইছি। তুমি দৌড়চ্ছ, মানসদা রাইট উইং দিয়ে এগোচ্ছে, বলটা ইয়ে করলো, সেন্টার করলো, তুমি বল দেখতে পাচ্ছ, কতটা ফ্লাই করে বলটা, মানে আমি কি বলবো, বলটা ঠিক মানে আমার হেডের উপযুক্ত ছিল না। বলটা হাফ ভলি করার মতো জায়গায় ছিল। কিন্তু আমি দেখলাম চায়নার 2খানা স্টপার ওখানে আছে, ওরা যেভাবে গার্ড করে আসছে, আমি ওদের সামনে দিয়ে ফ্লাইং হেডটা করেছি, মানে 2টো স্টপারের সামনে দিয়ে বডিটাকে থ্রো করেছি, করে এমন একটা মানে কার্ভ করে হেডটা করেছি যে বলটা সুইং করে ফার্স্ট বলের পাশ দিয়ে ঢুকে গেছে, যেটা চায়নার গোলকিপার কোনো রকম করতে পারেনি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গোলটার হাইটটা এত ভালো ছিল, যেহেতু মানুষের সেন্টারটা ওই রকম হাইটে ছিল, ওই একই হাইটে আমি বলটা গোল করেছিলাম, যার জন্যই হাঁটুর একটু ওপরে ছিল, গোলকিপার অত বেশি করতে পারেনি, ফ্লাই করতে পারে। মানে হাঁটুর ওপরের বল ফ্লাইং হেড, মানে গোত্তা মেরে টাইপ। হ্যাঁ, অসাধারণ। মানে বলটা, মানে আমাকে একটা যেন মনে হলো যেন এই মুহূর্তে আমি যদি বডিটাকে থ্রো করি তাহলে বলটা হয়তো একটা গোল হলেও হতে পারে। আর বলতে না বলতে আমার ডিসিশন এবং মানুষের সেন্টার মানে এমন একটা ক্লিক করে গেল যে বলটা থেকে সত্যিই অসাধারণ গোল। মানে এরকম গোল আমি
আমার জীবনেও যেমন কম দেখেছি, আমার খেলোয়াড় জীবনেও আর কাউকে এরকম গোল করতে দেখিনি আমি। আচ্ছা মিহির, এবার একটু কলকাতা লিগ প্রসঙ্গে আসি। তোমার জীবন তো ফুটবল জীবন শুরু সোনালী শিবির দিয়ে। সোনালী শিবির দিয়ে। সোনালী শিবির থেকে কিভাবে মিহির বোস হয়ে উঠলো? দেখুন, তখন তো বাংলায় ফুটবলের একটা বিরাট চল ছিল। তো আমার শিক্ষাগুরু হচ্ছে ঘ্যাঁসদা, রবীন সেনগুপ্ত। আমরা তখন স্কুল ফুটবলে খেলতাম, বাড়িতে 10 ভাই বোন, খুব গরিব ফ্যামিলি ছিলাম। মানে ফুটবল খেলতাম বাড়ির অমতেই একরকম খেলতাম, এবং সেই ফুটবল খেলতে খেলতে ওই ঘ্যাঁসদার কোচিংয়েই আমি স্কুল ফুটবলে খেলছি বসিরহাটে। তো বসিরহাটে আমি খুব অল্প বয়সেই, ধরুন 17 বছর বয়সে আমি বসিরহাটে ফার্স্ট ডিভিশন লিগ খেলেছি। মানে ওই অল্প বয়সে যখন খেলছি তখন পাড়ায় সবাই আমার দাদাকে বলতো, আমরা 4 ভাই 6 বোন ছিলাম, আমার দাদাকে বলতো যে তোর ভাই তো এত ভালো ফুটবল খেলছে, ওকে একটা কলকাতা মাঠে কোথাও ব্যবস্থা করে দে। তো যাই হোক, তখন তো আমাদের বসিরহাট থেকে কলকাতা আসা মানে সাংঘাতিক ব্যাপার। একমাত্র বিক্রমজিৎ দেবনাথ তখন ফুটবল খেলেছে বসিরহাট থেকে, আর এছাড়া আর কেউই নেই। তো ওই রবীন সেনগুপ্ত উনি 1 বছর বিএনআরে খেলেছিলেন। তো উনি আমাকে কলকাতা মাঠে, তখন টাকি এক ভদ্রলোক ছিলেন সমীর রায়চৌধুরী, ওনার সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে নিয়ে আসেন কলকাতায়। এবং আমি প্রথমেই সোনালী শিবিরে খেলার পরেই 1 বছর খেলা পরে পোর্ট তখন ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এখন আছে, তখন পোর্ট কমিশনার ছিল, তখন ওইখানে সই করলাম ফার্স্ট ডিভিশনে। আমি সুধীর দাস বলে আমাদের ওখানে একটা ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিল, উনি আমাকে পোর্ট ট্রাস্টে নিয়ে এসেছিলেন। নিখিল নন্দী কোচ আমাকে প্রথম দিন ম্যাচে নিখিলদা বললো যে ভাই শোনো, ওই তোমার দাদারা কেমন ফুটবল খেলছে তুমি দেখবে। আমি দেখছি মাঠের বাইরে, আমাকে জার্সি দিয়েছে 16 জনে, তখন 16 জনের সাবস্টিটিউট ছিল, আমি জার্সি পরে বসে আছি। তো সেকেন্ড হাফে প্রথম ম্যাচটায় খুব সম্ভবত ওয়ারির সঙ্গে ছিল, আমাকে বললো যে নিখিলদা জিজ্ঞাসা করছে তুই পারবি খেলতে? আমি বললাম কেন পারবো না, খেলতে পারবো। আমাকে না বলো, আমি একটা গোল করলাম আর একটা গোল করালাম। ওই যে কোন পজিশনে নামালো? হ্যাঁ, স্ট্রাইকারে, তখন আমি স্ট্রাইকারে খেলি। একটা গোল করলাম, একটা গোল করালাম, ওই যে টিমে ঢুকলাম। আর আমি মানে গড়ের মাঠে যতদিনই ফুটবল খেলেছি আমাকে আর কোনো সাবস্টিটিউট বেঞ্চে বসতে হয়নি। চোটটাকে আঘাত লেগেছে, সেটাই বসেছি আলাদা ব্যাপার, কিন্তু আর কোনোদিন ওই মানে মিহির বোসকে বাদ দিয়ে অন্য কোনো দল তৈরি হয়? 12 বছর আমি ফার্স্ট ডিভিশন প্রথম শ্রেণীর ফুটবল খেলেছি, আমি কোনোদিন বসেছি বলে আমার মনে পড়ে না। চোট আঘাতের ব্যাপারটা অন্যরকম ছিল। তো সেই হিসাবে আমি মনে করি যে স্ট্রাইকার হিসাবে এই যে পোর্ট কমিশনারের সঙ্গে প্রথম খেলছো, এটা কত সাল? এটা 1973 সাল। 74 আমাকে বিএনআর নিয়ে নিল চাকরি দিয়ে, 74, 75, 76 আমি বিএনআরে খেললাম। আমি আর চিনা রেড্ডি স্ট্রাইকার খেলতাম। পরবর্তীকালে বীরবাবু এসেছিল, ও আমার সঙ্গে খেলেছে। তো 77 সালে হঠাৎ একদিন আমি খুব ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট খেলতামও। আমি ফুটবলও যেমন খেলতাম, ক্রিকেটও ভালো খেলতাম, ভলিও ভালো খেলতাম। তো আমি লোকাল লিগ খেলছি বসিরহাটে, হঠাৎ জীবন পল্টু গিয়ে হাজির, জীবনদা পল্টুদা সঙ্গে একটা মশারের গাড়ি। হঠাৎ দেখছি মাঠের চারিদিকে একটা গুঞ্জন হচ্ছে, কীরকম চিৎকার চাঁচিয়ে হচ্ছে, কী ব্যাপার বুঝলাম না। খেলাটা বন্ধ হয়ে গেল। তারপরে শুনলাম যে ইস্টবেঙ্গল থেকে আমাকে নিয়ে যেতে তুলে নিয়ে যেতে এসছে। মানে জীবন পল্টু যখন এসছে তখন তুমি ক্রিকেট খেলছো? আমি তখন ক্রিকেট খেলতাম, ব্যাট করছি আমি মাঠের মধ্যে। তো আমার খেলা বন্ধ হয়ে গেছে, আমাকে ডেকে বললো ভাই তুমি খেলো, তোমার খেলা শেষ হবে তারপরে তোমার সঙ্গে কথা বলবো। তো আমি তখন আর খেলবো কি, আমার তখন ওইটাই মাথায় ঘুরছে। যাই হোক, ব্যাট করে কোনো রকমে আমি কমপ্লিট করে চলে এলাম মাঠের বাইরে। ওই আমাকে আগে ফিল্ডিংও করতে দিল না, সোজা আমার বাড়িতে নিয়ে চলে এলো। এসে জীবনদা একদম আমার মায়ের পায়ে ড্রাইভ দিয়ে দিল। আর আমরা এদেশি লোক, আমরা অ্যাকচুয়ালি ঘটি মোহনবাগান ফ্যামিলির লোক। তো মা ওরকম একটা লোক, অত বয়স্ক লোক এরকম পায়ে ড্রাইভ দিয়ে, মা মানে ভয়ে আর কি সরে গেছে। তখন বলছে মাসিমা আপনার ছেলেকে আমরা নিয়ে যাব। মানে নিয়ে যাবে মানে বলে আপনার ছেলেকে আমরা ইস্টবেঙ্গলে সই করাবো। 10 ভাই বোন, গরিব ফ্যামিলি, আমি বিএনআরে চাকরি করি। তা বাড়ির লোক কেউই রাজি নয়, তারা দেখছে যে চাকরিটা চলে গেলে তো আমরা খাবো কি। তো আমি বাড়ির এক কথা বলতে পারেন অমতেই আমি কিন্তু একটা জামা প্যান্ট নিয়ে ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি শিয়ালদায় হোটেলার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে একটা হোটেল আছে, ওদের ডেরায় গিয়ে উঠলাম। দেখলাম অনেক প্লেয়ার শুরু হচ্ছে, নূর থেকে শুরু করে অনেক প্লেয়ারই ওখানে বসে আছে। আমাকেও আটকে দিল। তখনকার দিনে সই করলে 7 দিন খুব সম্ভবত ছিল উইথড্র করার টাইম, 7 দিন আটকে রাখলো। আটকে রাখার পরে তারপরে ছেড়ে দিল। প্রথম ইস্টবেঙ্গলে ঢুকলে কত টাকার চুক্তি? আমার 10,000 টাকার চুক্তি ছিল। এবং ওই তখন তুমি মাইনে কত পেতে বিএনআরে? মাইনে পেতাম 365 টাকা বিএনআরে, প্রথম ঢুকেছিলাম রেলে। ও যখন আমাকে ইস্টবেঙ্গল নিয়ে যাচ্ছে তখন আমাকে প্রমোশন দিয়েছিল,
দিয়ে আমাকে তখন এমার্জেন্সি চলছিল, আমাকে প্রমোশন দিয়ে সিনিয়র ক্লার্ক করে দিয়েছিল। মানে জুনিয়র ক্লার্ক থেকে সিনিয়র ক্লার্ক হওয়া মানে বিরাট ব্যাপার, এবং তখন মাইনে অনেকখানি বেড়ে গেছিলো জাম্প করে। তো আমি আর জয়েন করিনি, জয়েন না করে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, 3 মাস বেকার ছিলাম। তারপরে 77 সালে 9 জুলাই মোহনবাগান ইস্টবেঙ্গল সেই ম্যাচ, যে ম্যাচে আমার সেই বিখ্যাত ভলিতে গোল করেছিলাম। সেই গোলের গল্পটা শুনি। গোলটা হচ্ছে তার আগের দিন চুনি গোস্বামী মানে খেলার দিন কাগজে লিখছে, আনন্দবাজারে বেরিয়েছিল যে ইস্টবেঙ্গলের যে ছেলেটিকে আমি সবচেয়ে ভয় পাচ্ছি তার নাম মিহির বোস, এ যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। আমি সকালে কাগজ পড়ছি, কাগজ পড়ে আমার গায়ের কাঁটা দিচ্ছে, আমি দেখছি যে আমার সম্বন্ধে এরকম লিখছে কেন কি জানি। যাই হোক, একটা বাস ধরে আসছি ইস্টবেঙ্গলে 1:30টার সময়, কিছু শিয়ালদায় এসে আবার বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠলাম, উঠে ইডেনের বটতলায় নেমে যাচ্ছি, দেখি পাবলিক সব টিকিটের জন্য হাহাকার করছে। তখন কি মানে ডাইরেক্ট ইডেনে যাচ্ছে, তখন ক্লাব থেকে যেতে না? না, ক্লাব থেকে, মানে আমি বাড়ি থেকে বেলেঘাটায় থাকতাম, দিদির বাড়িতে। বেলেঘাটা থেকে একটা বাস ধরে শিয়ালদা, তখন ডাইরেক্ট বাস ছিল না ধর্মতলা, শিয়ালদা এসে শিয়ালদা থেকে আবার ধর্মতলা বাস ধরতে হতো। ধরে আমি ওই ইডেনের বটতলায় নেমে আমি ইস্টবেঙ্গলের দিকে হাঁটছি। প্রচুর লোক টিকিটের হাহাকার করছে, এই করছে সে করছে। আমি টেন্টে গেলাম, টেন্টে গিয়ে বসে আছি, সবাই এসে গেছে। পিন্টু চৌধুরী আর কিছুতেই আসে না, আমরা ড্রেস করে ফেলেছি তখন আসে না। হঠাৎ দেখি দৌড়ে দৌড়ে পিন্টুদা আসছে, এসে কোনো রকমের জার্সি পরলো, জার্সি পরে মানে একটাই কথা বললো যখন টিমের প্লে হচ্ছে, যে সুরো তুমি ওই ডান দিক দিয়ে দৌড়াবা আর আমি সেন্টার করুম, তুমি হেড দিয়েই গোল করবা, দেখো তোমার হেডে আজকে গোল হবে, চলো। আর ইস্টবেঙ্গলের তখন কোচ অমল দত্ত, ইস্টবেঙ্গলে তখন মানে একটা ছিল, আমি দেখেছি যে পরবর্তীকালে এটাই বুঝেছি যে ফুটবল যদি খেলতে হয়, ইস্টবেঙ্গলের কেউ যদি না খেলে সে বিরাট মিস করবে। মানে ইস্টবেঙ্গলের যেমন নিজের মনের মতো চুটিয়ে খেলা যায়, তেমন সাপোর্টারদেরও একটা বিরাট একটা এন্থু পাওয়া যায়। তো মাঠে গিয়ে আমরা নেমেছি, আমরা তো আন্ডারডগ, মোহনবাগান অনেক ভালো টিম, আমাদের চেয়ে অনেক ভালো টিম। খেলা তো অত্যন্ত আপ ডাউন হচ্ছে, মনোরঞ্জন ভট্টাচার্য খেলছে, সব প্রত্যেকটা টিমের। ইস্টবেঙ্গলের 77-এর টিমটা কে গোলে ভাস্কর ছিল, ডিফেন্সে ছিল মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যামল ঘোষ, আর রাইট ব্যাক ছিল শ্যামল ব্যানার্জি, লেফট ব্যাক সত্যজিৎ মিত্র। তখন 3-2-5 খেলা হতো। হাফে ছিল পিন্টু চৌধুরী, আর একটা ছিল প্রশান্ত ব্যানার্জি। ফরওয়ার্ডে ছিলাম আমি, রঞ্জিত মুখার্জি, উলগানাথন, সুরিত সেনগুপ্ত। খেলা হচ্ছে আপ ডাউন খেলা হচ্ছে। ভাস্কর দুটো সেভ করলো, ওরাও মিস করলো। মোহনবাগান খুব ভালো খেলছে। ও রমেন ভট্টাচার্য স্টপার খেলছিল শ্যামলদার সঙ্গে, রমেন ভট্টাচার্য খেলছি বক্সের বাইরে, মানে ওই ইস্টবেঙ্গলের মোহনবাগানের হাফ গ্রাউন্ডের ওইখান থেকে একটা ফ্রি কিক পেয়েছে আমরা ইস্টবেঙ্গল। পিন্টুদা ফ্রি কিকটা নিচ্ছে, সুরিত সেনগুপ্তর মাথায় বলটা ফেলেছে, সুরিত সেনগুপ্ত জাস্ট ব্যাক হেড করে ফেলেছে, ঠিক ওই 18 গজের মধ্যেই ফেলেছে, টপ বক্সের উপরে। আর একদিক দিয়ে সুব্রত ভট্টাচার্য, একদিক দিয়ে প্রদীপ চৌধুরী দৌড়াচ্ছে, মাঝখানতে আমি কার্ভ হয়ে ঢুকে গিয়ে ওই বল বাঁ পায়ে ভলি মেরেছে। মানে সাইড জালে ফ্র্যাকশন অফ দ্য ওই বলটারও এমন হাইট ছিল যে বিশ্বজিৎ দাস ওইখানে আর কোনো নড়ারই সুযোগ পায়নি। একটা গোলকিপারে তার যদি কাঁধের সমান বল আসে কিন্তু অনেক সময় সেভ করার সুযোগ পায়, কিন্তু বিলো ওর শোল্ডার যদি বল আসে তাহলে কিন্তু ওর ফ্লাই করা খুব মুশকিল হয়। তা আমার ওই বলটা ওর কোমর আর ওই কাঁধের মাঝামাঝি ছিল, এবং একদম সাইড জালে, মানে অসাধারণ। সব ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড ও দেখতেই পারি বলটা, এবং ওখানে যাবে কি, ও যেখানে দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়িয়েছিল, গোল। মানে সে কী বলবো, পাবলিক মাঠে ঢুকে এমন করে আমাকে জড়িয়ে ধরেছে, মানে আমি ওই মাঠেই মরে যাচ্ছিলাম, মানে দম নিতে পারছি না। তারপরে আর একটা গোল করলো পিন্টুদা, ডাইরেক্ট ফ্রি কিক থেকে 2 গোলে। মোহনবাগানের সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে পারিনি। 2 গোলে আমরা জিতলাম। খেলার পরে হঠাৎ একটা লোক দেখলাম শিপ সেজে মাঠে এসেছিলো, মানে বাঘের চাল পরা একটা অজগর সাপ আমার গলায় জড়িয়ে দিল। আমি ঠান্ডা লাগছে, আমি ভয়ে মরে যাচ্ছি, মানে কোনো রকম আমি কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে উনি খুলে নিলেন। এবার ওখান থেকে কোনো রকমের টেন্টে এলাম। টেন্টে আসার পরে আমাকে একটা পল্টুদার একটা গাড়ি দিল, সেই গাড়ি করে আমি আমার দিদির বাড়িতে গেলাম। গিয়ে দেখি আমি বেলেঘাটায় থাকতাম, বেলেঘাটা সব ইস্টবেঙ্গল, সবাই মোহনবাগান সাপোর্টার আমার পাড়ায়।
সব দেখছি মানে ফ্ল্যাগগুলো সব নামিয়ে নিচ্ছে। এবার কোনো রকমের ওখান থেকে জার্সি ফার্সি নিয়ে চলে গেলাম আমি টালাতে, বাবলু গাঙ্গুলি ইস্টবেঙ্গল ক্লাবের এখনও অফিসিয়াল ক্রিকেট সেক্রেটারি, ওর বাড়িতে আমরা রাত্রে থাকলাম, আমি আর মনা ভাস্কর। জার্নাল সিং লিখেছিল যে মিহির বোসের এই গোলটা দেখার জন্য আমি অন্ততপক্ষে 10 কিলোমিটার হেঁটেও খেলা দেখতে রাজি আছি, মানে এরকম লিখছিল জার্নাল সিং, চুনিদা। তো পায়ে এত ভলিতে স্ট্রেংথ পেতে কিভাবে, মানে তুমি বাপা ডান পা দুপাই সমান? আমি দুপায়ে শট মারতে পারতাম, তার কারণটা হচ্ছে ওই আমার পুরনো কোচ রবীন সেনগুপ্ত, ঘ্যাঁসদা যাকে বলি। ঘ্যাঁসদা ছোটোবেলায় আমার যেহেতু পায়ে প্রচণ্ড শট ছিল এবং আমি মাঠের যে কোনো জায়গা থেকে আমি একটু জায়গা পেলে শট মারতে পারতাম, সে যেমন বাঁ পায়ে তেমন ডান পায়ে। আর বিশেষ করে ওই অতনুদের বলতাম, ওরা যদি একটু আগেই থাকতো তো আমি দেখে যদি নিতে পারি তো ঠিক সেই জায়গায় বল রেখে দিতে পারতাম। আর তখনকার দিনে আমাদের দিনে বলের একটু অনেক প্রবলেম ছিল, তখন ওই ব্লাটার ঢুকিয়ে বলে করতে হতো, খুব মানে কষ্ট হতো বল ভালো শট মার। এখনকার দিনের বল তো অনেক রকমই বেরিয়েছে। পিন্টু চৌধুরী, সুরজিৎ সেনগুপ্ত, এদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন? ইস্টবেঙ্গলে ওই জন্য বলছি, ইস্টবেঙ্গলে খেললে একটা সুবিধা আছে, ইস্টবেঙ্গলে কিন্তু সিনিয়ররা কিন্তু জুনিয়রদের অনেক বেশি গাইড করে, যেটা মোহনবাগানে চট করে না। মোহনবাগানে এটা কেমন যেন একটা আড়ষ্ট ভাব থাকে যে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা পারবো কি পারবো না। আমি 80 সালে মোহনবাগানে গেছি, সুব্রত ভট্টাচার্য বলেছিল যে তুই আজকে গোল কর, ইডেনে ফেডারেশন কাপ খেলা, তুই গোল কর, তোকে ইডেনে থেকে কাঁধে করে আমি মোহনবাগান মাঠে নিয়ে আসবো। এবং আমি দেখছি যখন ড্রেস করে আমরা প্রে করছি, সবাই ভয়ে কাঁপছে, কাউর চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আর ইস্টবেঙ্গলকে চল আজকে মারবো, মানে এই যে মারবো বলবে না, এর মধ্যে মানে এমন একটা চিৎকার থাকে, সবাই মিলে একটা হুঙ্কার দেয়, মনে হয় যেন আমরা মাটিকে খেয়ে ফেলবো। কিন্তু মোহনবাগান যেন কেউ গলার থেকে আওয়াজই বেরোয় না। তো আমি এরকম প্রে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকমভাবে। যাই হোক, সুব্রত ভট্টাচার্য বললো, গেলাম মাঠে 80 ফেডারেশনে, সেই ভাস্কর গাঙ্গুলিকে আমি প্রায় 35 গজ দূর থেকে গোল করেছিলাম, অসাধারণ গোল করেছিলাম। সুব্রত ভট্টাচার্য আমাকে কাঁধে করে নিয়ে এসেছিল ওই মাঠ থেকে, এই ইডেন থেকে ওই পর্যন্ত। ভাস্কর তো এগিয়ে দাঁড়িয়েছিল না? এগিয়ে দাঁড়িয়ে কি ছিল এই ঘটনাটা? বিরাট, মানে আমি হাফ গ্রাউন্ডে বল পেয়েছি, বল পেয়ে আমি কাউকে পাস দেবে এরকম ভাবছি, বলটা হোল্ড করছি, কিছুক্ষণ হলো আমি দেখছি যে ভাস্কর গাঙ্গুলি একটু এগিয়ে এসছে, আমি ওইখান থেকেই একদম আর দেরি না করে এক জায়গায় দাঁড়িয়ে স্পট মেরেছি শট। ও আর পৌঁছাতে পারিনি, মানে ঘুরে যে ব্যাক করে যাবে টাইম পাইনি। এবার সুব্রত ভট্টাচার্য কী করলো ম্যাচের শেষে? আমাকে ঘাড়ে করে একদম ওইখান থেকে ওই ইডেনের ভেতর দিয়ে শর্টেজ রুটে আমাকে নিয়ে এসেছিল। আমি অর্ধেক রাস্তায় এসে নেমে গিয়েছিলাম, কিন্তু মানে বাবলু ভট্টাচার্যের কাঁধে মিহির বোস, হ্যাঁ এরকম একটা মানে কি বলবো, মানে সেটা বিচ্ছিরি ব্যাপার। মানে আর মোহনবাগান ক্লাবে আসার পরে ওই একই কান্না, সবাই কাঁদছে, মানে আনন্দে সবাই কাঁদছে, ওরা ভাবতে পারছে না যে এরকম গোল হতে পারে, এরকমভাবে আমি গোল করেছি ইস্টবেঙ্গল থেকে এসে। মানে আমি কি বলবো, আমি ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেছি, ইস্টবেঙ্গলকে গোল করেছি, মোহনবাগান থেকে মোহামেডানে গেছি, মোহনবাগানকে গোল করেছি, আবার ইস্টবেঙ্গল মোহনবাগানে থাকাকালীন মোহামেডানকে গোল করেছি। মানে তিনটে বড় ম্যাচে তোমার গোল একটা কম্পালসারি ছিল, অল্টারনেটিভ থাকবে, সে রোভার্স হোক, ডুরান্ডে হোক, ডিসিএমএ হোক, ক্যালকাটা লিগে হোক, আছেই আছে। আচ্ছা মিহিরদা, একটা জিনিস জিজ্ঞেস করি, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, ইস্টবেঙ্গলের হয়ে মোহনবাগানকে হারানোর মজাটা বেশি ছিল না মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলকে হারানোর মজাটা বেশি ছিল? তুমি দুটোই দেখেছো। দেখো, তখনকার দিনে আমি জানি না, তখনকার দিনে কিন্তু ছোট ছোট মেয়ে বেরোতো, পত্রিকা বেরোতো, স্টেডিয়াম, ঘরের মাঠ, এরকম পত্রিকা গ্যালারিতে বেরোতো, আর খুব ছবি টবি বেরোতো যারা গোল করতো। তো আমি যখন ইস্টবেঙ্গলের 77 সালে গোল করেছিলাম, তখন একটা ছড়া বেরিয়েছিল, হাবিব নাচে, উলরা নাচে, পিকে বাজায় ঢোল, দেখবি যদি আয়রে তোরা মিহির বোসের গোল, তোরা ধীরেন্দ্রকে বল, খোল করতাল নিয়ে এবার বৃন্দাবনে চল, ওরে ও ফুটো ঘটির দল। মানে এরকম ছড়া বেরিয়েছিল ওই সমস্ত ইয়েতে, পত্রিকাতে বেরোতো। আবার যখন মোহনবাগান ইস্টবেঙ্গলকে গোল করেছি, তখন বলেছে যে মিহির 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 করে মোহনবাগান, আসল কাজটি করে তিনি ঘুমন্ত দর্শক জাগান, 21 নম্বর জার্সি পরলে তাকেই শোভা পায়, আমাদের মিহিরদা যেন কোনো দিন মোহনবাগান ছেড়ে না যায়। আমি মোহনবাগানে 21 নম্বর জার্সি পরতাম, আর ইস্টবেঙ্গলে পরতাম 14 নম্বর জার্সি। গৌতম সরকার 14 নম্বর জার্সি ছেড়ে চলে গেল মোহনবাগানে, আমি 14 নম্বর জার্সি পরলাম। আচ্ছা এবার একটু মানে তোমার সময় কন্টেম্পোরারি যে 70s and 80s, এদের যদি একটা 11 জনের টিম হয়, কে কে থাকবে গোলে? কে? এটা বলা খুবই ডিফিকাল্ট, কেননা তখন এত কম্পিটিশন ছিল না।
আমি যদি হাফে ধরি প্রশান্ত আর প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, আমি কাকে বসাবো? পিন্টু চৌধুরী। পিন্টু চৌধুরী, কাকে বসাবো? কাউকে বসাতে পারবো না, কাউকে বসাতে পারবো না। স্ট্রাইকারে সাবির আলী রয়েছে, আমি রয়েছি, তারপরে তবু স্ট্রাইকারটা বলা যায়। ফরওয়ার্ড লাইনে আকবর আছে। আকবর আছে, হাবিবদাও খেলছিল তখন। তারপরে তোমার ফরওয়ার্ড লাইনে উইঙ্গারগুলো সুরজিৎ সুরজিৎ দা, সেনগুপ্ত, সুভাষ মানস বিদেশ, সুভাষ ভৌমিক, মানে কাকে ছেড়ে কাকে, খুব ডিফিকাল্ট, মানে একদম ঘাড়ের নিঃশ্বাস পড়া প্লেয়ার সব। এখানে আমি বলতে পারবো না যে এ হচ্ছে কম বা বেশি, বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। গোলকিপার হিসেবে ভাস্কর গাঙ্গুলি, তরুণ বোস, কাকে বলবো? তরুণদা ভাস্করের গডফাদার, তো ন্যাচারালি তরুণদা, ভাস্কর, প্রতাপ ঘোষ, অতনু, শিবাজি ব্যানার্জি। শিবাজি ব্যানার্জি, মানে ওই কাকে ছেড়ে কাকে ধরবে? কাউকেই মানে বাদ দেওয়ার মতো না। অসাধারণ ওই সময় খেলে যে আমরা মজা পেয়েছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তখনকার দিনের প্লেয়াররা একটা জিনিস ছিল, ফুটবল খেলে নিজে আনন্দ পেত, লোককে আনন্দ দিত, এটাই একটা বড় এ ছিল। কিন্তু এখনকার ফুটবলের সঙ্গে আমরা আর মেলাতে পারি না। বাংলায় যখন যখন ভারতবর্ষের ফুটবলের প্রচুর টাকা এলো, তখন বাঙালিরা ফুটবল খেলে না। এটা একটা দুর্ভাগ্য। মানে এই অবক্ষয়ের মধ্যে দিয়ে যে আমরা কীভাবে বেরোবো, এটা আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খায়। যে আমি বসিরহাটের ছেলে, আমি চাই বসিরহাট থেকে আরও বেশি প্লেয়ার উঠুক। আমার পরবর্তীকালে অলোক দাস এসছে, দীপেন্দু বিশ্বাস এসছে, কিন্তু তারপরে আর কেন আসছে না? এই যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে বেরোবার আমরা একটা রাস্তা খুঁজছি। আচ্ছা, মিহির বোস ইস্টবেঙ্গল জয়েন করলো, জীবন পল্টু নিয়ে গেল 10,000 টাকায়, 1977 সাল। মিহির বোস ময়দানের বড় কাপের হায়েস্ট লাস্ট পেমেন্ট কত পেয়েছিল? আমি হায়েস্ট লাস্ট পেমেন্ট পেয়েছি মহান স্পোর্টিংয়ে 95,000। কত সাল? সেটা ছিল 88। 77-এ 10,000, 88 হায়েস্ট শেষ হলো 95,000 লাস্ট। এবং আমি ওই 77 থেকে 98 পর্যন্ত বড় টিম খেলেছি 12 বছর। তারপরে আমাকে ইস্টবেঙ্গলও ব্যাক করতে বলেছে, আমার পুরনো ক্লাব বিএনআরও বলেছে। আমি আর কোনো ফুটবল খেলিনি। আমি তখনও আমার 4-5 বছর আমি ফুটবল খেলতে পারতাম, কিন্তু আমি মনে করেছি এটাই আমার রাইট টাইম, ফুটবল ছেড়ে দাও, আমি আর খেলিনি।